সবাইকে স্বাগতম ঢাকা জেলের সাপ্তাহিক শো তারুণ্যের রাজনীতি। আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাকিল সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এবং সাবেক শিক্ষার্থী। ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো আছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আরো একটিবার আপনার সাথে শো করছি ঢাকা থেকে আয়োজনে। আপনার মাধ্যমে আপনি সারা বাংলাদেশের সমস্ত যারা আপনারা আমাদের শুনছে সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই, একটা বিষয় যে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আরেকটা বিষয় যে আজকে যে টপিকটা ভাই খুবই আমার মতে, আমার পার্সোনাল যদি মতামত শেয়ার করি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ইউনূস সরকার কেন দরকার। আমি আবার বলছি, ইউনূস সরকার কেন দরকার। এটা আমার প্রশ্ন না, এটা অনেক হাজারো তরুণদের প্রশ্ন। তো ওই সাপেক্ষে আমি আজকে আপনাকে কিছু প্রশ্ন করব, আশা করি যে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার প্রেক্ষাপট থেকে আপনি উত্তরগুলো দিবেন ইনশাআল্লাহ। ভাই, আমার যে প্রথম প্রশ্নটা আপনার কাছে, যে ভাই নির্বাচন কেন দরকার দেশের জন্য? একটা দেশের জন্য নির্বাচন কেন দরকার, খুবই পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন যদি বলি একটা দেশের জন্য কেন দরকার, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের চয়েস, জনগণ কাকে চায় আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, জনগণের চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি এবং বিদ্যমান সরকারের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে জনগণের এই দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা চেঞ্জ হতে পারে। ফলে নির্বাচন যদি হয় একটা সার্টেন পিরিয়ড, যে গণতন্ত্র সেটা প্রকাশিত হয় অনেকটা। নির্বাচন এই জন্যই দরকার যে মানুষের জনগণের যে চাহিদা সেটা যেন জনমনে সকল জায়গায় প্রতিফলিত হয়। সেই ব্যাপারটাকে প্রতিফলিত করার জন্য বা সেই ব্যাপারটার নিশ্চয়তার জন্যই নির্বাচন দরকার। নির্বাচন মূলত আমরা চাই যে আমরা একটা ভালো সরকার, একটা ভালো মানুষকে ক্ষমতায় বসানোর জন্য, বা একটা গ্রুপ অফ পিপলকে ক্ষমতায় বসানোর জন্য, যাতে করে তারা আমাদের কথা বলতে পারে, আমাদের কাজগুলো করতে পারে। নির্বাচন নানান অর্থেই দরকার। মূলত নির্বাচনের মাধ্যমে জনগণ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ক্ষমতায় বসে। জনগণ পরোক্ষভাবে ক্ষমতায় বসে আমরা যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র যে দেশগুলো, গণতান্ত্রিক যে দেশগুলো, প্রতিনিধিত্বশীল যে গণতান্ত্রিক দেশ, সেখানে জনগণ প্রতিনিধি প্রেরণের জন্য, জনগণের কথা বলার জন্য একজনকে সংসদে পাঠায় সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে প্রয়োজন। এই যদি এখানে যদি অ্যাড করি প্রশ্নটা, সাপোজ আমি যেটা মনে করি যে নির্বাচন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে জনগণের একজন ক্যান্ডিডেটকে তুলে আনা এজ এ সরকার প্রধান হিসেবে। যে যদি একাধিক প্রার্থী থাকে, সে একাধিক প্রার্থীর মধ্যে যদি আপনার কাউকেই যোগ্য মনে না হয়, তাহলে আসলে কি করার আছে, এরকম। আচ্ছা, এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই, কিছু প্রত্যেকটা জিনিসের কিছু কিছু সমস্যা থাকবে, তার সমাধান থাকবে। বেশিরভাগ সময় অনেক সময় হতে পারে সমস্যার সমাধানটা জটিল, এটা পৃথিবীর নিয়ম, হতে পারে এরকম। সে জায়গা থেকে এরকম যদি কখনো হয় যে অনেক সময় দেখা গেছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে জয়ী হয়, কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। ফলে জনগণ আসলে চাইলেও অন্য কাউকে নির্বাচিত করতে পারে না, এটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়। আবার যখন অনেক সময় দেখা যায় যে একাধিক প্রার্থী থাকে কিন্তু কেউ যোগ্য না, এটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। আসলে নির্বাচনে যারা দাঁড়ায়, আমরা জানি যারা রাজনীতি করে তারা বেশিরভাগ সময় ভালো মানুষ হয় না, আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছি। ফলে যে কয়জন প্রার্থী থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে প্রার্থীদের মধ্যে সমস্যা আছে। সবার যখন সমস্যা, আমাদের দেশে আমার মনে পড়ে একটা সময় না ভোটের প্রচলন করা হয়েছিল, যে আমার কাউকেই পছন্দ না, আমি না ভোট মেরে দিলাম। ফলে আপনি যদি চান যে আপনি কাউকে ভোট দিবেন না, এটা আপনি ভোট না দিতে পারবেন, কিন্তু একাধিক প্রার্থী আছে থাকার ফলে আপনারা না ভোট দিন, এটা সম্ভব না, যেহেতু বাংলাদেশে এই সিস্টেমটা উঠে গেছে। এখন যদি একাধিক প্রার্থী থাকে, সেই প্রার্থীকে যদি আপনার অপছন্দ হয়, আপনি ভোট না দিতে পারবেন, এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে, আসলে যদি ভোট দিয়ে আমি কি করতে চাই, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় তুলনামূলক যোগ্য,
তুলনামূলক যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যেতে পারে। তবে ভোট নিজের বলতে যোগ্যতার খাতিরে যোগ্যতার বিচারে যদি মনে হয় যে যোগ্য প্রার্থী নাই, সেই ক্ষেত্রে ভোট না দেওয়াটাকে আমার কাছে মনে হয় উত্তম। তবে আলটিমেটলি এটা যেহেতু কোনো সলিউশন না, এর কোনো সলিউশন না, সেই জায়গা থেকে আমাদের কাছে যেটা মনে হয় তুলনামূলক যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া যেতে পারে। আর এই যে আচ্ছা, সংস্কৃতি, আমি একটু অ্যাড করি, এই যে সংস্কৃতি যে যোগ্য প্রার্থী না পাওয়ার আমরা চেষ্টা আমাদের করতে হবে। প্রতিনিয়ত আমাদেরকে নতুন ভালো মানুষদের আমাদের এই রাজনীতির ময়দানে যেন যেন হাসিনার মতো স্বৈরাচার আর প্রতিষ্ঠিত না হতে পারে। সেটা কি আমি যদি একটু অ্যানালাইজ শেয়ার করি, স্বৈরাচার যে ওয়ে অফ স্বৈরাচার যে হওয়ার যে প্রক্রিয়াটা এক হিসেবে তো আমরাই সহযোগিতা করি, আমরাই তো পথ খুলে দেই। এই যে পথটাই তো মূলত নির্বাচন। আমার কাছে 2 থেকে 3 জন ক্যান্ডিডেট, আমি ওখান থেকে একজন চুজ করলাম, বাট সে চুজ করার পরে সে যে স্বৈরাচার হবে না, এটা গ্যারান্টি কি? আচ্ছা, এটা সত্য যে আমাদের দেশে একটা কথা আছে, প্রাচীন কথা, যে যে যার লঙ্কায় সে হয় রাবণ। তো ঘটনা হচ্ছে আমাদের দেশের মন্ত্রিসভা, আমাদের দেশের সংসদ যেন এরকম লঙ্কায় পরিণত হয়। আমরা তো পূর্ববর্তী সময়গুলোতে দেখেছি যে একজন ব্যক্তি সংসদ ভবনে যাওয়ার পরে সে কেমন যেন হয়ে যায়, একজন ব্যক্তি মন্ত্রী হওয়ার পরে সে কেমন যেন হয়ে যায়, তার কথাবার্তা আর আগের মতো থাকে না। তো এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। বাংলাদেশের পলিটিক্স এর মধ্যে এই ব্যাপারটা কেন যেন ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, যে কেউ সেই জায়গায় গুলাতে যাওয়ার পরে তার মুখের ভাষাটা আগের মতো থাকে না, তার অন্তরের কথা যেন মুখে প্রতিফলিত হয় না। আমরা দেখি সকল মেকই আমাদের কাছে মনে হয় মিথ্যাচার মনে হয়। আমরা বুঝি যে আমরাও জানি সে মিথ্যা কথা বলতেছে, সেও জানে সে মিথ্যা কথা বলতেছে, জাতির সাথে প্রহসন। তো এখন এটা একটা কথা আছে, ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। পরবর্তীতে এটাকে ঠিক করা, আপনি যেটা বলতেছিলেন যে আসলে কি করা যায়, পরবর্তীতে এটাকে ঠিক করা এর চেয়ে ভালো হচ্ছে বর্তমানে একজন এমন ভালো প্রার্থীকেই নির্বাচিত করা, অথবা মনোনয়ন দেওয়া, অথবা রাজনীতিতে নিয়ে আসা, যারা পরবর্তীতে ভালো হওয়ার চেয়ে বর্তমানে ভালো, এটা এটার গ্যারান্টিটা আমরা বেশি দিতে পারবো। মানে আমি নিজেই বলতে পারবো যে আফটার গোয়িং টু দ্য পার্লামেন্ট, মাই ওইখানে গিয়ে তাদের সুর পাল্টে ফেলে। আমাকে এই জায়গাটা নিশ্চয়তা দিতে হবে। যেমন আমাদের এখন আমরা দেখতেছি রাজনীতিতে আহ অনেক মেধাবী মুখরা আসতেছে, ডাক্তার তাসনিম যারা, আমাদের ডক্টর ইউনূস তো এখন আমাদের প্রধান উপদেষ্টা, সহ আশিক চৌধুরী সহ যারা মেধাবী মুখ আছেন, এদের 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 যে আগমন আমাদের রাজনীতিতে, এটা পজিটিভ। এরকম লোকদেরকে যদি আনা যায় তাহলে আমার কাছে মনে হয় প্রিভেনশন হবে বেটার দেন কিওর। রোগ হওয়ার পরে ঠিক করা, এটার আগে এই প্রিভেনশনটা নেওয়া ভালো, প্রিভেনশন স্টেপটা নেওয়া ভালো। আচ্ছা ভাই, আমি একটু অন্য টপিক একটু প্রশ্ন করি যে বর্তমান সময় একটা খুবই একটা মূল্যবান একটা আলোচিত প্রশ্ন যে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে, সবারই প্রশ্ন। তো আপনার যদি আমি ব্যক্তিগতভাবে প্রশ্নটা করি যে মানে এই যে একটা সময়, এই সময়টা কি পারফেক্ট টাইম ফর নির্বাচন? আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে যেটা আমার যার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, জনগণ কাকে নির্বাচিত করবে এটা প্রতিফলিত হয়। এখন বর্তমানে আমরা একটা অভ্যুত্থান করেছি শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, যেহেতু সেহেতু আহ আমাদের অভ্যুত্থানের উদ্দেশ্যকে বাস্তবায়ন করাটা প্রথমত জরুরি, তারপর নির্বাচন আসবে। এখন অভ্যুত্থানের আমাদের যে উদ্দেশ্য, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটাকে বাস্তবায়ন না করে নির্বাচন দিয়ে একটি এমন পরিস্থিতি তৈরি যদি হয়ে যায়, যে পরিস্থিতিতে নির্বাচনের জন্য অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না, তাহলে ব্যাপারটা শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে, আহতদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং আহত নিহতদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে তারপর নির্বাচন দেওয়া যেতে পারে। এখন সেটা যদি আগামীকালকে হয়, আগামীকালকে নির্বাচন দেওয়া পায়নি, কোনো সমস্যা নেই।
আমরাও চাই নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা আসবে, এটা আমরাও চাই। কিন্তু নির্বাচনের অর্থ যেহেতু নির্বাচিত করা, কোনো প্রতিনিধিকে নির্বাচিত করা, সেটাকে আমাদের দেখতে হবে যে আসলে কি আমাদের বর্তমানে যাই, আমরা কিন্তু এমনিতেই একটা যে সরকার আমাদের আছে, এটা কিন্তু নির্বাচিত সরকার, হয়তো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না, কিন্তু এটা কিন্তু এক প্রকার নির্বাচিত সরকারই। আমরা কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কিন্তু নির্বাচিত, এক প্রকার নির্বাচন করেছি যে তিনি হবেন আমাদের প্রতিনিধি। সারা বাংলাদেশের মানুষ এখন, আপনি কিছুদিন আগে একটা ইউটিউবে একটা ভোটাভুটি হয়েছে, আপনি সেটাও দেখবেন যে ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে চাই না 89% মানুষ। আপনি এটাকে কি নির্বাচন নির্বাচন বলবেন না? মানুষ কি চাচ্ছে না যে নির্বাচন মানে কি চয়েস করা? এটাকে কি আপনি নির্বাচন, এক প্রকার নির্বাচন বলবেন না? মানুষ কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে আছেন, তো এটাও এক প্রকার নির্বাচন। এখন যদি আমি বলি যে অন্য জাতীয় নির্বাচন, এটার একটা স্পেসিফিক ডেট কবে হবে, সেটা আমাদের কাছে যেটা মনে হয়, সংস্কারের পর, যে যদি সংস্কার 1 মাসের মধ্যে হয়ে যায়, ফাইন, তারপর আমরা নির্বাচন দিয়ে দেন। যদি একদিনের মধ্যে হয়ে যায়, ফাইন, দিয়ে দেন। সেটা যদি 1 বছর লাগে, লাগুক, তারপরে নির্বাচন দেন। কিন্তু নির্বাচন দেওয়া মানে বর্তমান যে রেজিমটা, বর্তমান যেই আমাদের প্রিভিয়াস যে রেজিমটা ছিল, হাসিনা রেজিম, সেই হাসিনা রেজিমের স্ট্রাকচারে যদি আপনি নির্বাচন দিয়ে দেন, তো সিমিলারই হয়ে গেল। এই জন্য সেই স্ট্রাকচারটাকে ভেঙে একটা আদর্শ স্ট্রাকচার তৈরি করে তারপর নির্বাচন দেওয়া যেতে পারে। এখন সেটা যেই সময় লাগে, সেই সময় পরবর্তীতে নির্বাচন, 1 মাস লাগলে 1 মাস, 1 বছর লাগলে 1 বছর, 2 বছর লাগলে 2 বছর, তারপর নির্বাচন দেওয়া যেতে পারে। এখনো নির্বাচনের সময়টা হয় নাই। এখন নির্বাচন দেওয়া মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। কারণ প্রয়োজনীয় সংস্কার, শহীদদের এই জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। খুব ভালো বলেছেন ভাই। অবশ্যই একটা অবশ্যই প্রত্যেকের যে একটা মূল্য আছে, ওই মূল্য আমাদের দিতে হবে। আহ, আচ্ছা ভাই, একটা এই প্রশ্নটা আমি করেই ফেলি যে ইউনূস সরকার কেন দরকার? আচ্ছা, আজকের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন মনে হয় এটাই, ইউনূস সরকার আসলে কেন দরকার। আসলে ইউনূস সরকার কেন দরকার, এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। আমরা কেন দরকার এটা ইতিমধ্যে অনেকটা বুঝে গেছি। এই রিসেন্টলি যে রিসেন্ট যে অ্যাক্টিভিটিস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, প্রধান উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, এনার যে কার্যক্রম, এনার যে উপদেষ্টা মন্ডলী, এবং এই যে সরকার, এই সরকারের মাধ্যমে যে কার্যক্রমগুলো নতুন করে বাংলাদেশের অভ্যুত্থানের আগের সময়গুলোতে মনে মনে সবাই ভাবতেছিল যে বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাবে, যারা বিদেশে আছে তারা ভালো আছে, আমরাই খারাপ আছি। তো এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়েছে, আমরা দেখতেছি। আহ ইউনূস সরকার একটি ছাত্র জনতা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সর্বোপরি আপামর বাংলাদেশের জনগণের একটা সার্টিফাইড গভর্নমেন্ট। হ্যাঁ, তো আমাদের এই অভ্যুত্থানের একটা বহিঃপ্রকাশ, এটাকে আমরা বলি যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই সরকারটাকেই পেয়েছি, আর কি পেয়েছি, আমরা আর তেমন কি বেশি কিছু পাই নাই। তো আমাদের এই অভ্যুত্থানের বহিঃপ্রকাশ, আমাদের সংস্কারের এই প্রতিমূর্তিকে অবশ্যই আমরা চাই যে ওনাকে থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ তিনি আমাদের এই রাষ্ট্রকে বিনির্মাণে যতটুকু কার্যক্রম করে যাচ্ছেন, যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, এটাকে আমাদের অব্যাহত রাখতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে। ফলে আমরা বিশ্বে, অনেকেই বলতেছেন যে মালয়েশিয়া হতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আপনি দেখেন দ্রব্যমূল্যের যে এই একটা নাভিশ্বাস আমাদের মাধ্যমে আমরা দেখেছিলাম হাসিনা রেজিমে, যে একটা ডিমের দাম 15 টাকা থেকে, রমজান মাসে আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের হ্রাস যেভাবে হয়েছে, এটার কি প্রয়োজন ছিল না? মানুষ কিন্তু এই রমজান মাসে একটা স্বস্তির রমজান কাটিয়েছে। ফলে আমরা মনে করি যে দ্রব্যমূল্যের এই লাগাম টেনে ধরাটা অন্য সরকারের অন্য যে কোনো সরকারের পক্ষে অসমর্থ হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যে সেটা করে দেখেছেন। দ্রব্যমূল্যের লাগাম টেনে আমাদের সুন্দর ঈদ উপহার দিয়েছেন, রমজান উপহার দিয়েছে। আমরা বলতে পারি যে সারা দেশের যে ট্রান্সপোর্টেশন সিন্ডিকেট, এই ট্রান্সপোর্টেশন সিন্ডিকেটের মাধ্যমে ঈদের সময় বাসের ভাড়া বাড়ে, ট্রেনের ভাড়া বাড়ে, কালোবাজারি হয়, এবং উত্তরবঙ্গে যেতে মানুষের না বিশ্বাস চলে যায়। মানুষ জ্যামে আটকে হয় কোনো মতো ইচ্ছা করতে পারে, বাসায় গিয়ে ধরতে পারে ইচ্ছাকে, ছুটি অল্প সময় ছুটি পায়। কিন্তু এবছর আমরা দেখেছি সারা বাংলাদেশে কোনো রাস্তার মধ্যে কোনো যানজট নাই, কোথাও কোনো এরকম অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। ফলে আমরা দেখেছি যে একটা সুন্দর আহ রোড ট্রান্সপোর্টেশন আমরা পেয়েছি। এটাও আমাদের জন্য মনে হয়েছে যে এটা এতদিন হয় নাই, ডক্টর ইউনূস সাহেব আসার পরেই হয়ে গেল। এটা একটা বড় ব্যাপার। আসলে ডক্টর ইউনূস সাহেব আমাদের এখান থেকে কিছু নিতে আসেন, তার নেওয়ার কিছু নাই। তিনি আপামর জনতার যে ভয়েস তিনি রেজ করতেছেন, এবং তার জীবনে
তার জীবনে তার প্রাপ্তির খাতা যদি তুলে ধরি, সে এমন কোন পৃথিবীর সম্মানজনক অ্যাওয়ার্ড নাই যেটা তিনি পাননি। তিনি নোবেল প্রাইজ পাওয়া থেকে শুরু করে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড থেকে শুরু করে কি পাননি। হ্যাঁ, তো আমরা মনে করি যে আসলে তার যেই পৃথিবীব্যাপী তার যে সুনাম, এই সুনামের পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি যে অনেক বেশি কিছু তার হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আর তার বাড়ি গাড়ি করার কিছু নেই, তিনি অনেক কিছু পেয়েছেন। আমাদের কাছে যেটা মনে হয় এরকম একজন ফিগারকে বাংলাদেশের দরকার, নট অনলি ফর 1 or 2 years, আমরা মনে করি আরো বেশি সময় দরকার। উনি নির্বাচিত হয়ে আসুক একটা সময় পরে, আমরা সেটাও চাই। আপনি মানুষের আকাঙ্ক্ষাও দেখেন, ইউটিউব জরিপটা দেখেন, 89% মানুষ তাকে চাচ্ছে। তা আসলে আমি শেষ করে দিচ্ছি। ইউনূস সরকারের এই জায়গাগুলোতে অন্য যে কোনো সরকারের ব্যর্থতার পরিবর্তে তার সফলতা আমরা দেখতে পেয়েছি। ফলে আমি মনে করি ইংলিশ সরকার এইরকম কাজগুলোতে দরকার। বিগত সময়ে আমাদের রাস্তাটা 15 বছর হয় নাই কোনোদিন, আমাদের বাসার পাশের রাস্তাটা, সেটা ইংলিশ সরকার হওয়ার পর 3 মাসের মধ্যে হয়ে গেছে। সেগুলো আমরা তো এই জন্যই চাই সরকারকে, যে আমাদের আমি একজন সাধারণ জনগণ, আমি আমি একজন মানুষের উপর যে বিশ্বাসটা অর্জন করব কিসের ভিত্তিতে? সো এর মধ্যে যদি আমি কিছু আপনার প্যারামিটার অ্যাড করে দিই, লাইক আপনার তার সততা, মানে এইটাই তো মেন, যে একটা বিশ্বাস, যে আমরা তাকে বিশ্বাস করতে পারি যে তার মাধ্যমে যাই হোক একটা দুর্নীতি হবে না। এই যে বিশ্বাসটা কি আপনার যথেষ্ট না? আপনার কি মনে হয়? আহ আসলে হ্যাঁ, এটা অবশ্যই যথেষ্ট। সততা একটা বড় বৃহৎ টার্ম। সমস্ত জায়গায় যদি আমরা সৎ সৎ থাকতে পারি, তাহলে মনে হয় আর কিছুর প্রয়োজন হয় না। যেমন আপনি যদি সময়ের প্রতি সৎ থাকেন, তাহলে আপনি সময়কে অপচয় করতে পারবেন না। আপনি যদি মানুষের প্রতি সৎ থাকেন, তাহলে মানুষের অধিকারকে আপনি পূর্ণ করতে পারবেন না। আপনি যদি আপনার দায়িত্বের প্রতি সৎ থাকেন, তাহলে আপনি কখনো দায়িত্বে অবহেলা করতে পারবেন না। আপনার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি আপনাকে পাই টু পাই আপনাকে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হবেন যে আপনি এই কাজটা করেন নাই, করার কথা ছিল। এই জন্য সততার যে বৃহৎ টার্মিনোলজি, তাকে যদি আমরা সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে একজন লিডারের মধ্যে যদি এই সততাই শুধু থাকে, তাহলে যথেষ্ট। তাকে একজন বড় নেতৃত্ব হিসেবে গড়ে তোলা এটা পসিবল। আমরা খেয়াল করে দেখবেন যে অসৎ কারা হয়, ইন মোস্ট অফ দ্য কেসেস অসৎ যারা হয়, যাদের দুনিয়ার প্রতি লোভ থাকে, বা এমন হয় তারা আসলে তেমন কিছু পায় নাই, এটা ছোট জিনিসের প্রতি দেখলে তারা একটু লোভ জন্ম নেয়। কিন্তু আপনি দেখেন ডক্টর ইউনূসের কথা আমি যদি বলি, তিনি তিনি কিন্তু তার কিন্তু আসলে পাওয়ার তেমন কিছু নাই। বাংলাদেশের কাছে অনেক কিছু পেয়ে যাবে, ওটা এরকম না। তিনি বাংলাদেশকে দিতেই পারবেন, শুধু নিতেই পারবেন না। এবং আপনি দেখেন ওয়ার্ল্ড লিডারদের সামনে দাঁড়িয়ে, এই যে ইন্টারন্যাশনাল সামিটটা আমাদের হইলো, বিজনেস সামিট হলো, ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে, সেখানে তিনি দেশের প্রতি সততা, দেশের মানুষের প্রতি সততা, ভালোবাসা, এই ভালোবাসা সততার বই প্রকাশ কিন্তু তার চোখের পানি। এরকম যদি আপনি যেটা একটা কথা যদি বলি, সততা যদি এরকম থাকে সমস্ত ক্ষেত্রে একজন লিডারের, তাহলেই যথেষ্ট। হি ক্যান বি আ গুড লিডার, হোয়াট এভার দ্য ইস্যুজ আর, হোয়াট এভার দ্য প্যারামিটার্স আর ইন এ কান্ট্রি। যত সমস্যাই থাকুক, তিনি ভালো নেতৃত্ব হতে পারবেন যদি তিনি নিজের কাছে, নিজের মানুষের কাছে, দেশের মানুষের কাছে এবং সমস্ত ক্ষেত্রে সততাকে অবলম্বন করতে পারেন। এটা আমি মনে করি। এখানে ভাই একটা প্রশ্ন দাঁড় হয় আপনার কথার ভিত্তিতে, যে সাপোজ একটা টিম যখন আপনার ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, একজন যদি ভালো খেললে তো হবে না, পুরো আপনার ফুল টিম কি ভালো খেলতে হবে। সেক্ষেত্রে কি ডক্টর ইউনূস কোনো চ্যালেঞ্জ ফেস করতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এর যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা গুড টিম, আনডাউটেডলি দিস ইজ আ গুড টিম। এখানে তেমন কোনো প্রবলেম নাই। আমাদের মধ্যে একটা প্রিভিয়াস রেজিমের বা প্রিভিয়াস সময়গুলোর একটা আমলাতান্ত্রিক জটিলতা কেন্দ্রিক মন মানসিকতা আছে, ঔপনিবেশিক শাসন আমলের মন মানসিকতা আছে, এইটা একটা প্রবলেম। কিন্তু ডক্টর ইউনূস একটা গুড টিম। ফর এক্সাম্পল আমাদের আশিক চৌধুরী আছেন, তারপর আমরা দেখেছি আরেকজন উপদেষ্টা না, তিনি যে স্টার্নলিংক বাংলাদেশে নিয়ে আসলেন, আহ নামটা আমি সম্ভব মনে করতে পারছি না। এরকম অনেক অনেকগুলো এবং সংস্কার কমিশন অনেকগুলো গঠিত হয়েছে, যেগুলো তাদের রিপোর্টও অন টাইম প্রকাশ করে দিয়েছে।
সাবমিট করে দিয়েছে। হ্যাঁ, এই যে নানান জায়গায় তিনি বিভিন্ন লোকদেরকে নিয়ে এসে একটা শর্ট টিম গঠন করেছেন, দিস ইজ আ গুড টিম। উম, তো ভাই আমি আপনার যে কথার যে প্রেক্ষিতে আমি যেটা বুঝতে পারি, আমি একটু এক একটা টিমের অংশ, টিমের এক একটা প্লেয়ার বলবো। বিএনপি একটা টিমের একটা প্লেয়ার, জামাত একটা টিমের একটা প্লেয়ার, এনসিপি একটা এই টিমের একটা প্লেয়ার। তাহলে এদের যে সমস্ত পার্টিসিপেশন, এই সমস্ত পার্টিসিপেশন যে আমরা কখনোই মনে করি না যে আহ, আহ, ভালো নাই, পার্টিসিপেশনটা ভালো না, এবং আমরা মনে করি না যে ভালো থাকবে, আছে। সেই টিমকে কাজে লাগিয়ে যতটুকু আগানো আগে এগিয়ে যাওয়া যায়, যে সেই টিমের সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে যে কেউ কেউ খারাপ খেলবে। ফলে কিছুটা চ্যালেঞ্জেস আছে, কিন্তু এটা খুব বড় কোনো চ্যালেঞ্জ না। ইট উইল বি লাইক ইজি ওয়ান, আই গেস। এগুলাকে নিয়ে আমাদের আগাতে ম্যানেজেবল, চ্যালেঞ্জেস ম্যানেজেবল হবে। বলা যায়। আচ্ছা, তা আমি যদি রাইট। আপনাকে একটু কোট করি যে আপনি যেভাবে বিষয় এক্সপ্লেন করেন, মানে একটা বিষয় কি আপনি প্রথম বললেন যে হ্যাঁ আমি আমি ধরে নিলাম যে বর্তমান সরকার অনির্বাচিত সরকার, আমি ধরে নিলাম যে আপনার যে আমাদের সিস্টেমিক পদ্ধতিতে হয়েছে যত সময়ে, সেই সময়ে যে সকল আপনার লিডার আসছে, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যত সকলই আছে, তার সাথে যদি আপনি ডক্টর যদি আপনি একটু যদি পার্থক্য করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে পার্থক্য করবেন? পার্থক্যের বিষয় আচ্ছা যদি আমরা আনি, কারণ কি আমরা বাঙালি, আমরা এটা ভালো বুঝি, পার্থক্য ক্ষেত্রে আমরা ভালো বুঝি, পার্থক্য করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই, হ্যাঁ, এই প্রশ্নটা বুঝতে পেরেছি। এখানে আপনি ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আদার যে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী যারা ছিলেন পূর্ববর্তী সময়ে, তাদের মধ্যে পার্থক্যের আসলে যদি মাপকাঠি বলি, তাহলে অনেক মাপকাঠিতেই তাদের মধ্যে পার্থক্য রয়েছিল। কখনো কখনো আমরা একজন এত বড় একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব পাইনি আমাদের রাষ্ট্র, আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব তো পাইনি বাদই দিলাম, পাশাপাশি তিনি পৃথিবীর সবচেয়ে বড় প্রাইজ, নোবেল পিস প্রাইজ পেয়েছেন। সেই নোবেল পিস প্রাইজ পাওয়া লোক আমরা কিন্তু এর আগে কখনো পাইনি। আমরা একজন ডক্টরের ডিগ্রিধারী প্রেসিডেন্ট এর আগে কখনো পাইনি। আমরা আহ আমরা এর আগে কখনো এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমাদের প্রধান উপদেষ্টা হবেন, এটা আমরা খুব কম যদি আমরা দেখে থাকি যে এরকম কখনো ছিল না ইতিহাসে। শিক্ষাগত যোগ্যতা বলেন, আন্তর্জাতিক আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বলেন, এই জায়গাগুলোতে পার্থক্য কিন্তু রয়ে যায়। পাশাপাশি যদি বলি সততার দিক থেকে বলি, তিনি এখন পর্যন্ত না, সামনেও কোনোদিন, ইনশাল্লাহ আমরা যেটা মনে করতেছি, সামনেও কোনোদিন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ বা দুর্নীতির কোনো অভিযোগ আসলে আসবে বলে আমাদের কাছে মনে হয়। দুর্নীতি করে সে এখান থেকে কি নিবে, তিনি এখান থেকে কি নিয়ে যাবেন? যে ব্যক্তি বিলাসবহুল জীবনে একটা স্পিচ দিলে 1 কোটি টাকার মতো তার ভালো ছিলেন এমন না। ডক্টর ইউনূস মোহাম্মদ ফেরেশতা না, তারও কিছু কিছু ভুল হয়তো থাকতে পারবে, কিন্তু আমরা এ যাবৎ কালে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব সম্পন্ন, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোকাস ব্যক্তিত্ব এর আগে আমরা কখনো পাই নাই। আমার কেন যেন মনে হয় সামনে পাবো কিনা, আমরা আশা করি পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু এখন আমরা একটু টাইম লাইনে যদি একটু যদি ডিসকাস করি, টাইম লাইন বিষয়টা যে ইউনুস সরকার দরকার, আপনার ভাষ্যমত আমিও এটা মেনে নিলাম। তো টাইম লাইনটা আপনার এটা কতটুকু হওয়া জরুরি? আচ্ছা, টাইম লাইন কতটুকু আছে যদি আমাদের কাছে যদি বলেন, আমরা জন আকাঙ্ক্ষাকে যতটুকু বুঝি, মানুষের আকাঙ্ক্ষাকে যতটুকু বুঝি, আমরা সোশ্যাল মিডিয়ার যে জরিপ জরিপ যেভাবে দেখেছি, ইউটিউবের একটা জরিপ আমরা দেখছি, মনে হচ্ছে মানুষ চায় অ্যাটলিস্ট 5 বছর। এবং রিসেন্টলি একটা ব্যাপার আরো বেশি ভাইরাল হয়েছে যে গাজার জন্য, ফিলিস্তিনি মানুষের জন্য যেভাবে আমরা সকলে মিলে একটা মার্চ ফর গাজা করেছি, কেউ কেউ বলতেছে যে আবার আমরা সেই মার্চ ফর গাজা করবো, সেটা যদি ডক্টর পক্ষে হয়। তাহলে এই যে দেখেন মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমি পার্সোনালি যে জন জনগণের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ করছেন, এই জায়গা থেকে যদি কেউ বাধাগ্রস্ত করে, এই বাধাগ্রস্ততাকে প্রতিহত করার জন্য যদি আবার মাঠে নামতে হয়, মার্চ ফর ডক্টর ইউনূস যদি দেওয়া হয়, আমিও নামবো। এটা কিন্তু জন আকাঙ্ক্ষা, জনসাধারণের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।
ফলে আমরা মনে করি যে তিনি অ্যাটলিস্ট মানুষ যেহেতু চাচ্ছে অ্যাটলিস্ট 5 বছর থাকাটা তার দরকার, কিন্তু তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন তিনি এত সময় থাকবেন না, হয়তো আগামী বছরের 2026 সালে তিনি মে জুনের মধ্যেই, জুন মাসের মধ্যে হয়তো নির্বাচন দিবেন। আর আমার কাছে যেটা মনে হয় এই সময় উনি এইভাবে নির্বাচন না দিয়ে তিনি একটা গণভোট করতে পারেন, যেমনটি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সেই গণভোট দিয়ে তার প্রতি আস্থা মানুষের আছে কিনা এটাকে যাচাই করে আরো সময় তিনি বাংলাদেশের ক্ষমতা থাকতে পারেন। এটা আমার তার So, প্রতি চাহিদা। এখান থেকে প্রশ্ন আপনার যদি আমি বলি, আপনার আমার কাছে যেটা মনে হয় যে ডিপেন্ড করে যে সে থাকতে চায় কিনা। একটা প্রশ্ন আছে, সে থাকতে চায় কিনা। সঠিক। তো সবসময় যে প্রশ্ন আমরা রাখতে চাই তাকে, বাট শেষ রাখতে চাই কিনা। যাক ভাই, আপনি খুবই সুন্দরভাবে খুবই স্মাইল ব্যাখ্যা করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার কোনো একটা টপিক নিয়ে আমার সাথে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা পাবো আপনাকে, আমরা আশা করি, আমরা আশা হতো। তো আপনার যদি লাস্ট ওয়ার্ড থাকে আমাদের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে বলতে পারেন কিছু। পরিশেষে আসলে একটা সুন্দর টপিকে আমরা একটা আলোচনা করেছি, একটা পরিশেষে যেটা বলতে চাই, আসলে একটা দেশের মধ্যে নানান রকম মানুষ থাকবে, নানান মতের মানুষ থাকবে, নানান ধর্মের মানুষ, বর্ণের মানুষ থাকবে। সকলের মতামতকে নিয়েই আমরা এগিয়ে যাব। তবে একটা জায়গায় আমাদেরকে সকলকে হয়তো ঐক্যবদ্ধ হতে হবে, যে আমরা স্বাধীনতার এত বছর পরেও, অলমোস্ট 55 ইয়ার্স লেটার, স্বাধীনতার এরকম 55 বছর পরেও আমরা একটি উন্নত জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে বা সারা বিশ্বের কাছে আমরা এখনো দৃষ্টান্ত বা নজির স্থাপন করতে পারি নাই। এই সময়টা আমরা আসলে পারি নাই, তার একটা বড় কারণ হয়তো আমাদের কোনো মাহাতির মোহাম্মদ ছিল না, হয়তো আমাদের কোনো ফিদেল ক্যাস্ট্রো ছিল না, হয়তো আমাদের কোনো গ্রেট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড আমরা যাদেরকে চিনি এরকম কেউ ছিল না। কিন্তু আমাদের কাছে কেন যেন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সেরকম একজন নেতা, যিনি আসাতে, তিনি কিন্তু 2008 সালে 2006 সালে তাকে অফার করা হয়েছে প্রধান উপদেষ্টার পদ নেওয়ার জন্য, কিন্তু তিনি নেন নাই। এবার যখন নিয়েছেন, আমরা মনে করি একটা দেশকে, বাংলাদেশকে তিনি মালয়েশিয়া বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্রের মতো একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়তো তিনি পারবেন। এটা আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে, এবং তিনি সেটা বাস্তবায়ন অনেকাংশে করছেন। তো সকলকে আসলে আমাদের প্রতি আমরা আহ্বান জানাই যে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থকে বাদ দিয়ে আমরা এই দেশের স্বার্থটাকে দেখতে চেষ্টা করতে চাই। এটাই করেন। হয়তো কিছু সময় নির্বাচিত হতে পারবেন না, কিন্তু আসলে তো এটা আপনাদের লং টার্ম বেনিফিট দিবে ইনশাল্লাহ। তো আসলে জনগণের পালসটা বুঝতে চেষ্টা করে এমন কিছুর পক্ষেই থাকা উচিত, আপনাদের সকলের উদ্দেশ্যে, সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, এমন কিছুর পক্ষে থাকা উচিত যেটা হচ্ছে জনগণ চায় এবং যেটা দেশের জন্য মঙ্গলজনক। এরকম এই মেসেজটাই আমি দিতে চাই সকলের কাছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই ভালো। আমরা আশা হতো, আমিও চাই যে সবাই আমরা একত্রে কাজ করি, আমরা কত দেশটা আমাদের, এবং আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, এবং দিন শেষে আমরা আমার দেশ নিয়ে গর্ব করবো। তো আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।